নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আগামী 20-25 দিন শুধু ইন্ডিয়ান ফুটবলের জন্য না, এটা পুরো দেশবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ আমাদের টিম ইন্ডিয়া বহু প্রতীক্ষিত এশিয়া কাপ খেলতে যাচ্ছে। তো বন্ধুরা, এই এশিয়া কাপে ইন্ডিয়ার গ্রুপ কতটা কঠিন হতে চলেছে, এছাড়াও এশিয়া কাপে ইন্ডিয়ার প্লেইং 11 কি হতে পারে, সেই সব কিছু নিয়েই আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, এশিয়া কাপে কিন্তু গ্রুপ বিতে রয়েছে ভারত, যেখানে তাদের অপোনেন্ট সিরিয়া, উজবেকিস্তান এবং শক্তিশালী অস্ট্রেলিয়া। আগামীকাল অর্থাৎ 13 তারিখ আমাদের টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে হেভিওয়েট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যেই ম্যাচটির লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পারবো বিকাল 5টার সময় জিও সিনেমা ও স্পোর্টস 18 চ্যানেলে। এর পরবর্তী ম্যাচ ইন্ডিয়ার রয়েছে 18ই জানুয়ারি উজবেকিস্তানের সাথে, যেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 8টার সময়, এবং ইন্ডিয়ার গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচ রয়েছে সিরিয়ার বিরুদ্ধে, যেই ম্যাচটি আমরা লাইভ দেখতে পারবো বিকাল 5টা থেকে। এবার বন্ধুরা, আমরা যদি আগামীকালের ম্যাচের কথায় আসি, তাহলে আগামীকাল ইন্ডিয়া খেলতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার গ্রুপের সব থেকে কঠিন অপোনেন্ট, এবং অস্ট্রেলিয়া কিন্তু ফিফা র্যাঙ্কিংয়েও 25 নম্বর পজিশনে রয়েছে। আমরা জানি 2022 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া কিন্তু গ্রুপ স্টেজে যথেষ্ট ভালো পারফরমেন্স করে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। এছাড়াও অস্ট্রেলিয়া কিন্তু এই এশিয়া কাপে 2015 সালে চ্যাম্পিয়ন ছিল এবং 2019 সালের কোয়ার্টার ফাইনালিস্ট ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়া যথেষ্ট একটা কঠিন অপোনেন্ট। তো আমরা চাইবো ইন্ডিয়া টিম যেন জিতুক এবং লড়াই করুক এই ম্যাচটায়। এছাড়াও যদি আমরা রিসেন্ট পারফরমেন্স অনুসারে অস্ট্রেলিয়ার লাস্ট 3টে ম্যাচ দেখি, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু লাস্ট 3টে ম্যাচেই অপরাজিত রয়েছে। এবার যদি আমরা টিম ইন্ডিয়ার 18 তারিখের ম্যাচের কথায় আসি, তাহলে টিম ইন্ডিয়া কিন্তু 18 তারিখ মুখোমুখি হবে উজবেকিস্তানের সাথে। এই উজবেকিস্তান কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 68 নম্বরে আছে, যেটা ইন্ডিয়ার থেকে অনেকটাই আগে। এছাড়াও 2011 সালের এশিয়া কাপে উজবেকিস্তানের পজিশন ছিল 4th প্লেস, এবং 2015 সালের এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালিস্ট ছিল উজবেকিস্তান। সুতরাং র্যাঙ্কিং দেখে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে উজবেকিস্তানও কিন্তু ভারতের জন্য যথেষ্ট একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। এবার যদি আমরা উজবেকিস্তানের লাস্ট 3টে ম্যাচের পারফরমেন্সের কথায় আসি, তাহলে উজবেকিস্তানও কিন্তু লাস্ট 3টের মধ্যে 2টো ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। এবার আমরা কথা বলবো ইন্ডিয়ার গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, অর্থাৎ 23 তারিখে তারা মুখোমুখি হতে চলেছে সিরিয়ার বিরুদ্ধে। যেই সিরিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং 91, এবং সিরিয়ার এশিয়া কাপে হাইয়েস্ট পারফরমেন্স হলো তারা কোয়ার্টার ফাইনাল অবধি যেতে পেরেছে, এবং লাস্ট 6টা এডিশনের মধ্যে তারা কিন্তু গ্রুপ স্টেজেই বাদ পড়েছে। তো র্যাঙ্কিংয়ের বিচার করলে ইন্ডিয়ার গ্রুপ স্টেজের বাকি দুটো টিমের তুলনায় সিরিয়ার র্যাঙ্কিং কিন্তু অনেকটাই দুর্বল রয়েছে। দেখা যাক এই টিমের বিরুদ্ধে আমাদের টিম ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে। তবে আমাদের একটা জিনিসই আশা থাকবে, ইন্ডিয়া টিম যেন ভালো পারফরমেন্স করে এবং এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচগুলোই জেতে। তো বন্ধুরা, এবার যদি আমরা প্লেইং 11-এর কথায় আসি, তাহলে আমরা এই এশিয়া কাপের জন্য একটা ওভারঅল প্লেইং 11 তুলে ধরবো তোমাদের সামনে, যেখানে আমরা অল্টারনেট করে অনেক প্লেয়ারকেই রাখবো এবং আশা করব এই প্লেয়ারগুলোই ইন্ডিয়া টিমের স্টার্টিং 11-এ থাকবে অথবা সাব হয়ে পরবর্তীকালে মাঠে নামবে। বন্ধুরা, এই টুর্নামেন্টের জন্য ইগোস টিমাচের হয়তো মেন ফরমেশন হতে চলেছে 4-2-3-1, যেখানে গোলকিপার হিসাবে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধুই ফার্স্ট চয়েস হিসাবে থাকবে। এবার যদি আমরা ডিফেন্সের কথায় আসি, সেখানে ইন্ডিয়ার ডিফেন্সের লেফট ব্যাকে আকাশ মিশ্রা রয়েছে, এবং আকাশ মিশ্রার অপশনাল হিসাবে রয়েছে শুভাশিস বোস। এবার যদি দুটো সেন্ট্রাল ব্যাকের কথায় আসি, তাহলে একজন থাকবে সন্দেশ ঝিঙ্গান, যার রিপ্লেসমেন্ট হওয়া অসম্ভব, কারণ সন্দেশ ঝিঙ্গান ইন্ডিয়ান একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার। আর সেন্ট্রাল ব্যাক প্লেয়ার যে হবেন, সেখানে কোচের কাছে 3টে অপশন রয়েছে, মেহতাব সিং, লালচুং লুঙ্গা ও রাহুল ভেকে। এবার যদি আমরা রাইট ব্যাকের কথায় আসি, সেখানে কোচের কাছে 2টো অপশন রয়েছে, এক হচ্ছে নিখিল পূজারি এবং আরেকজন হচ্ছে প্রীতম কোটাল। এবার যদি আমরা দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কথায় আসি, সেখানে কোচের কাছে কিন্তু 4টে অপশন রয়েছে, তার মধ্যে থেকে 2টো প্লেয়ারই খেলবে। এই 4টে অপশনগুলির নাম হলো অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সুরেশ সিং ও দীপক টাংরি।
বাকি দুজন প্লেয়ারকে হয়তো কোচ ম্যাচের সিচুয়েশন বুঝে সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করবেন। এবার যদি আমরা অ্যাটাকিং মিডফিল্ডারের কথা আসি, সেখানে কোচের কাছে দুটো অপশন রয়েছে, সাহাল আব্দুল সামাদ ও ব্র্যান্ডন ফার্নান্ডেজ। এবার সাহাল আব্দুল সামাদ চোটের কারণে হয়তো প্রথম ম্যাচটা খেলতে পারবে না, সেখানে ব্র্যান্ডন ফার্নান্ডেজেরই প্রথম ম্যাচে স্টার্টিং 11-এ থাকার সম্ভাবনা বেশি। এবার যদি আমরা রাইট মিডফিল্ডের কথায় আসি, সেখানে কোচের কাছে কিন্তু তিনটে অপশন রয়েছে, উদান্তা সিং, ছাংতে ও মনভীর সিং। এবার যদি আমরা লেফট মিডফিল্ডের কথায় আসি, তাহলে আমাদের খুবই আফসোস যে আশিক কুরনিয়ানের মতো প্লেয়ার চোটগ্রস্ত থাকার কারণে এই এশিয়া কাপে খেলতে যেতে পারেনি। তাই আমাদের কোচ ইগো স্টিমেচের কাছে লেফট মিডফিল্ডে খেলার মতো দুটো অপশনই রইল, এক হচ্ছে নাওরেব মহেশ সিং, দুই লিস্টন কোলাসো। এবার যদি আমরা সেন্ট্রাল ফরওয়ার্ডের কথায় আসি, তাহলে সেন্ট্রাল ফরওয়ার্ডে রয়েছে আমাদের টিম ইন্ডিয়ার সবথেকে ভরসাযোগ্য প্লেয়ার, ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী, এবং তার সাবস্টিটিউট হিসাবে রয়েছেন ঈশান পান্ডিতা। তো বন্ধুরা, এই ছিল আমাদের লাইন আপ। আমরা একাধিক প্লেয়ারকেই ব্যবহার করেছি। তো এর মধ্যে থেকে কোন কোন প্লেয়ারগুলোর প্লেইং 11-এ থাকার সম্ভাবনা রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার সময় চলে এসছে। তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, এই টুর্নামেন্টটা টিম ইন্ডিয়ার প্লেয়ারগুলো প্রত্যেকটা খেলাকে উপভোগ করুক, রেজাল্ট কি আসবে সেটা নিয়ে না ভাবাই ভালো, এবং রেজাল্ট ভালো হোক বা বাজে হোক আমরা টিম ইন্ডিয়াকে শেষ অবধি সাপোর্ট করে যাব, এবং আশা করব টিম ইন্ডিয়া যেন প্রত্যেক ম্যাচ জিতে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং ইন্ডিয়ার পারফরমেন্স কেমন হতে পারে এই এশিয়া কাপে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।